নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়টা পড়ব বা জানব সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক এডুকেশন, ক্যান্ডেল মেকিং, কর্মশিক্ষায় দক্ষতার বিকাশ, মোমবাতি তৈরি। লেকচার নাম্বার 83। আমরা জানি কর্মশিক্ষার একটা বিশেষ দিক হলো যে উৎপাদনাত্মক বৈশিষ্ট্য। সেক্ষেত্রে যে বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে বিভিন্ন রকম দক্ষতা বিকাশের কথা বলা হয়, তো আমরা আজকে সেরকমই একটা, যেটা হলো মোমবাতি তৈরি। এই মোমবাতি তৈরির এই যে আজকের বিষয়টা আমাদের, তার মধ্যে আমরা কি কি পড়বো সেটা আগে জেনে নিই। শিক্ষার্থীদের মোমবাতি তৈরি করতে শেখানোর উদ্দেশ্য, অর্থাৎ কেন আমরা শিক্ষার্থীদের মোমবাতি তৈরি করতে শেখাবো। দ্বিতীয়ত, মোমবাতি তৈরির উপকরণ, কি কি জিনিসপত্র লাগবে মোমবাতি তৈরির জন্য, প্রয়োজনীয় সরঞ্জাম অর্থাৎ কি কি যন্ত্রপাতি লাগতে পারে সেগুলো, মোমবাতি তৈরির পদ্ধতি, কেমন ভাবে আমরা মোমবাতি তৈরি করব, এবং সাবধানতা, মোমবাতি তৈরির ক্ষেত্রে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। আমরা জানি যে মোমবাতি আলোর একটা উৎস। শুধুমাত্র আলোর বলাটা ভুল হবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাপেরও উৎস। এবং এই মোমবাতি দু রকমের হয়, দৈনন্দিন ব্যবহার্য সাধারণ মোমবাতি এবং ঘর সাজানোর কারু মোম। অর্থাৎ আমরা যে মোমবাতি আলো জ্বালানোর জন্য সাধারণত যে মোমবাতি ব্যবহার করি সেটা হলো সাধারণ মোমবাতি। এবং এখন আমরা অনেক রকম যেগুলো ডিজাইনার মোমবাতি, যেগুলোকে কারু মোম বলা হচ্ছে, অর্থাৎ নানা রকম আকারের দেখতে হতে পারে, পশু পাখির আকারে হতে পারে, কিংবা হচ্ছে আরো অন্যরকম আর্টিস্টিক কোনো ডিজাইন হতে পারে, কালারিং হতে পারে, আবার সেগুলো শুধুমাত্র শোপিস হিসাবেও ব্যবহৃত হতে পারে, এমন মোমবাতি যেগুলোকে বলা হচ্ছে কারু মোম। এবং আমরা যদি এখনকার সময়ের দিকে তাকাই, যে এই কারু মোম অর্থাৎ এই ডিজাইনার মোমবাতি কিন্তু আমাদের বর্তমান জীবনে বা বর্তমান বাজারে কিন্তু একটা অন্যতম দ্রব্য, যেটার কিন্তু ভীষণ রকম চাহিদা আছে আমাদের ঘর সাজানোর কাজে, বা আমরা কাউকে উপহার দিতে গেলে এসব ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের মোমবাতিগুলো ব্যবহার করি। আর সবচেয়ে বড়, আমাদের মোমবাতির ব্যবহার কিন্তু আমাদের জীবনে অনেক। এখন অবশ্যই আমরা সবাই বিদ্যুতের ব্যবহার করি, এবং সেক্ষেত্রে বিদ্যুতের বিকল্প হিসাবে এখন আমরা সৌর বিদ্যুতেরও ব্যবহার করছি, কিন্তু আমাদের জীবনে মোমবাতির ব্যবহার কিন্তু এখনো আছে। এবং যার সবচেয়ে প্রয়োজন কখন হয়, যখন আমাদের বিদ্যুতের কোনো গোলযোগ দেখা দেয়, সে সময় কিন্তু আমরা মোমবাতির খুবই প্রয়োজন পড়ে তখন আমাদের। আর কি সবচেয়ে বড় কথা, আমাদের জীবনে প্রতি বছর যে দিনটা আমাদের ঘুরে ঘুরে আসে, আমাদের জন্মদিন, সেখানকার কিন্তু এখনো পর্যন্ত অন্যতম উপাদান সেটা হলো মোমবাতি। মোমবাতি নিভিয়েই কিন্তু আমরা জন্মদিন পালন করি। আর দেখতে গেলে মোমবাতি কিন্তু একই সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষকেও এক করে। তার কারণ কি, যে আমরা যে ধর্মের দিকেই তাকাই না কেন, সে প্রতিটা ধর্মেই কিন্তু মোমবাতি কোথাও একটা পবিত্রতার বার্তা বহন করে আনে। প্রত্যেকটা ধর্মেই কিন্তু মোমবাতির একটা ব্যবহার আছে। প্রতিটি ধর্মের যে উপাসনালয়, সে মন্দির হোক, গির্জা হোক, সব জায়গাতেই কিন্তু আমরা মোমবাতির একটা বিশেষ ব্যবহার দেখতে পাই। তাহলে এই যে মোমবাতি, যে আমাদের জীবনে একটা সব দিকেই প্রয়োজনের দিকে, আমাদের আনন্দের দিকে, আমাদের আধ্যাত্মিকতার দিকে, সব দিকে যে জড়িয়ে আছে, সেই মোমবাতি তৈরি কিভাবে হয় সেগুলো আমরা আজকে জানবো। আমরা এবারে আগে সবার আগে জেনে নিই যে মোমবাতি আমরা কেন তৈরি করতে শেখাবো শিক্ষার্থীদের। প্রথমত, যে কিভাবে মোমবাতি তৈরি করা হয় সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা তৈরি করা এবং তাদেরকে মোমবাতি তৈরি করতে সক্ষম করে তোলা। অর্থাৎ এই যে মোমবাতিটা কিভাবে তৈরি হচ্ছে সেটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা কিন্তু মোমবাতি তৈরির মাধ্যমে তাদেরকে যাতে তারা শিখতে পারে, সেটা কিন্তু আমাদের অর্থাৎ কর্মশিক্ষার শিক্ষকের কিন্তু প্রধান উদ্দেশ্য। এবং একই সঙ্গে তারা নিজেরাও যেন মোমবাতি তৈরি করতে পারে। এই যে শিখছে, শেখার ফলে তারা নিজেরা এমনভাবে শিখবে যে তারা মোমবাতি নিজেরাই তৈরি করতে পারবে কারুর সাহায্য ছাড়া। এবং এই যে মোমবাতিটা তৈরি করতে শিখলো, তার আরও একটা দিক হলো যে সে কিন্তু এটার দ্বারা তার ভবিষ্যৎ জীবনে সে কিন্তু উপার্জনেও তার একটা সাহায্য করতে পারে এই মোমবাতি তৈরি। দ্বিতীয়ত,
বিভিন্ন কাঁচামালের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। মোমবাতি তৈরিতে যে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য লাগছে, সেই দ্রব্যগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য অর্থাৎ সেগুলো কত ডিগ্রি তাপমাত্রায় গলে, সেগুলো কি ধরনের পদার্থ, কঠিন না উদ্বায়ী, এই সমস্ত বিষয়ক তথ্যগুলো, রাসায়নিক জ্ঞানগুলো সম্পর্কেও কিন্তু তাদের অবগত করানো হলো মোমবাতি তৈরি করার উদ্দেশ্য। তৃতীয়ত, মোমবাতি তৈরির পদ্ধতিতে যেসব বৈজ্ঞানিক নীতিগুলো কাজ করে সে সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটানো। এই যে আমরা মোমবাতি তৈরি করছি, এই মোমবাতি তৈরির পিছনে তো অনেক একটা সায়েন্স আছে। সেই সায়েন্সটা নানা রকম হতে পারে, যে কোন জিনিসটা কখন মেশাতে হবে, কোনটা কত উত্তাপে গলাতে হবে, আমি যে মোমবাতি তৈরির সুতোটা ব্যবহার করব সেটা কেমন সুতো হবে এবং কেন হবে, এই যে সমস্ত বৈজ্ঞানিক নীতিগুলো আছে সেগুলো সম্পর্কেও শিক্ষার্থীদের অবগত করানো হলো মোমবাতি তৈরি করানোর একটা বিশেষ উদ্দেশ্য। চতুর্থত, আলোর বিভিন্ন উৎস সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করানো। এই যে আমরা শিক্ষার্থীদের মোমবাতি তৈরি করতে শেখাবো, কিন্তু এই মোমবাতি তৈরির সঙ্গে সঙ্গে তারা কিন্তু অন্যান্য আলোর উৎসগুলো সম্পর্কেও তো জানবে। আর যা কিছু আছে, পাথরে পাথরে ঘষেও যে আগুন তৈরি করা যায় এবং সেখান থেকে একটা আলো পাওয়া যায়, বিদ্যুতের দ্বারা আলো পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কেও তাদের প্রাথমিক ধারণা হবে। এবং বলতে গেলে এর দ্বারা কিন্তু আমরা আরও একটা জিনিস সম্পর্কেও আমাদের আরও একটা উদ্দেশ্য থাকছে, যে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করতে পারি, সেটাও কিন্তু আমরা তাদেরকে শেখানোর উদ্দেশ্যটাও কিন্তু আমাদের এই মোমবাতি তৈরির উদ্দেশ্যের মধ্যে পড়ে। এবার আমরা জানবো যে মোমবাতি তৈরি করতে কি কি লাগে, কি কি উপকরণ লাগে। প্রথমত সাদা মোম বা প্যারাফিন এবং দ্বিতীয়ত স্টিয়ারিক অ্যাসিড। এই দুটি হলো মোমবাতি তৈরির প্রধান উপকরণ। এই যে সাদা মোম বা প্যারাফিন, এটা আসলে যেটা আমরা মোমবাতির মূল যে উপকরণ, অর্থাৎ যেটা মোম। এবং স্টিয়ারিক অ্যাসিড, আমরা তো সাধারণত জানি মোম খুব তাড়াতাড়ি গলে যায়, কিন্তু এই মোমবাতিটাকে আরও শক্ত করতে এবং তার যাতে তাড়াতাড়ি গলে না যায় তার জন্য প্রয়োজন পড়ে স্টিয়ারিক অ্যাসিডের। তৃতীয়ত সুতির সুতো বা সলতে যেটাকে আমরা বলি। এই সুতোটা কেমন হবে, যে যদি আমার মোমবাতিটা সরু হয় তাহলে সরু সুতো, যদি মোটা মোমবাতি হয় তাহলে তুলনায় মোটা সুতো আমার লাগবে। এবং কি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা যখন উপকরণগুলো সংগ্রহ করব, এই সুতো যেন অবশ্যই সুতির হয়, সেটা অন্য কোনো উপাদানের কিন্তু হবে না। আর যা যা লাগছে সেটা হলো ক্লোরেট অফ পটাশ, বোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নারকেল তেল বা সয়াবিন তেল। আর এখানে বিশেষ যে উপাদানের যেটা মনে রাখার সেটা হলো এই প্যারাফিন এবং স্টিয়ারিক অ্যাসিডের অনুপাত, যেটা হলো 10:1। অর্থাৎ আমি যদি 10 ভাগ প্যারাফিন নিই তাহলে আমি 1 ভাগ স্টিয়ারিক অ্যাসিড নেব। এটাই হলো এর অনুপাতটা। এবার আমরা দেখে নেব কি কি সরঞ্জাম লাগছে মোমবাতি তৈরিতে, অর্থাৎ যন্ত্রপাতি কি লাগছে। বিশেষ কিছু আহামরি কোনো যন্ত্রপাতি নয়, মোটামুটি আমাদের হাতের কাছে যেসব নিত্যদিনের ব্যবহার্য যন্ত্রপাতি থাকে সেগুলোর দ্বারাই মোমবাতি তৈরি করা সম্ভব। প্রথমত মোমবাতির ছাঁচ। আমরা একটা ছবিতেও একটা ছাঁচ দেখতে পাচ্ছি। মোমবাতির ছাঁচ কিনতে পাওয়া যায়, আবার আমরা নিজেদের পছন্দ মতো যদি আমরা চাই যে একসঙ্গে কতগুলো মোমবাতি তৈরি করব, আমাদের যে ছবিটি এখানে আছে সেখানে একবারে এই ছাঁচে একসঙ্গে 8টি মোমবাতি তৈরি করা যাবে। কিন্তু আমরা যদি চাই যে একসঙ্গে আরও বেশি সংখ্যক মোমবাতি তৈরি করব, তাহলে আমরা নিজেরাও সেগুলো মানে অর্ডার দিয়ে তৈরি করতে পারি। মূলত টিনের বা লোহার হতে পারে এই ছাঁচগুলো। আবার আমরা যদি মনে করি যে আরও স্বল্প ব্যয়ে তৈরি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের দৈনন্দিন কিছু প্রাকৃতিক জিনিসকেও ছাঁচ হিসাবে ব্যবহার করতে পারি। যেমন বাঁশের টুকরের খোল, সেটাও কিন্তু মোমবাতি তৈরির ছাঁচ হিসাবে ব্যবহৃত হতে পারে। বা পেঁপে গাছের পাতার যে কাণ্ডের অংশটা, সেটাও মোমবাতি তৈরির ছাঁচ হিসাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু এক্ষেত্রে এগুলো কিন্তু এই ছাঁচগুলো পুনর্ব্যবহারযোগ্য হয় না। সাধারণত একবারই ব্যবহার করা যায়। আর আমরা যদি টিনের ছাঁচ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ছাঁচটা
আমাদের কাছে পার্মানেন্ট হিসাবেই থাকে, আমরা অনেক দিন বা অনেকবার ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত উনান বা স্টোভ বা মানে কোনো কিছু আগুন জ্বালাবার আমাদের যে উনান, স্টোভ বা গ্যাসের ওভেন যা হোক কিছু একটা আমাদের লাগবে। আর লাগছে লোহার কড়াই, মানে কড়াইটা কিন্তু আমাদের লোহার হতে হবে, এটা মনে রাখা দরকার। খুন্তিটাও স্টিল বা লোহার লাগবে। আর টিনের মগ, টিনের বদলে কোনো ধাতব মগই হতে হবে, প্লাস্টিকের মগ হলে কিন্তু হবে না, কারণ এটা আমরা মূলত গরম মোমকে ছাঁচে ঢালার কাজে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কোনো ধাতব মগ নেব, কেন প্লাস্টিকের মগ নিলে সেটা কিন্তু গলে যাবার সম্ভাবনা থেকে যায়। এবার আমরা জানবো যে কিভাবে মোমবাতি তৈরি করব। প্রথমত আমরা যে ছাঁচের ছবিটি দেখতে পাচ্ছি সেটি তার ভিতরের অংশ নারকেল বা সয়াবিন তেলে ভেজানো কাপড় দিয়ে মুছে নিতে হবে। অর্থাৎ আমরা যে নারকেল তেল বা সয়াবিন তেল নিয়েছিলাম উপকরণ হিসাবে সেটাই আমরা ব্যবহার করব। এবং কি যে যে ছাঁচ দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা কোনো একটা কাপড়ে অল্প পরিমাণ নারকেল তেল বা সয়াবিন তেল নিয়ে ছাঁচটা মুছে নেব। তার কারণ কি, যাতে মোমবাতিটা সহজে বেরিয়ে আসে তৈরি হওয়ার পরে, সেই জন্যই আমরা এটা ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা কি করব, এরপর যে ক্লোরেট অফ পটাশ, বোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে সলতেগুলো ভিজিয়ে শুকিয়ে নেব। কেন এটা করব, তার কারণ আমরা যদি শুধুই যে সুতির সুতো নিয়েছি সেটা যদি পুরোপুরি ডিরেক্ট আমরা ছাঁচের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি পুড়বে। তাই তার যাতে সেটা যাতে ধীরে ধীরে জ্বলে তার জন্য কিন্তু আমরা এই দ্রবণে ডুবিয়ে এবং সেটাকে আগে শুকিয়ে নেব, তবেই কিন্তু আমরা এই ছাঁচের মধ্যে দেব। ভিজে অবস্থাতে কিন্তু কোনো মতেই দেব না। এরপর আমরা কি করব, যখন এই সুতোটা শুকিয়ে যাবে তখন আমরা শুকনো সুতোটা প্রত্যেকটা ছাঁচের প্রত্যেকটা কুঠুরির উপর থেকে টান টান করে পরিয়ে নেব, যেমনটা আমাদের ছবিতে আছে। সেক্ষেত্রে আমরা দুটো কাঠের শলা বা কোনো কাঠি এরকম কিছু ব্যবহার করতে পারি যাতে সুতোগুলো সোজা থাকে। এবং এই মোমবাতির ছাঁচের মধ্যে নিচের দিকেও একটা অংশ থাকে যাতে আমরা এটাকে সোজাভাবে টান টান করে বাঁধতে পারি। এবার ছাঁচটা যখন তৈরি হয়ে গেল আমরা তখন ছাঁচটাকে একটা আলাদা জায়গায় সোজাভাবে বসালাম, বসিয়ে এবার আমরা মোম তৈরির পদ্ধতির দিকে চলে যাব। প্রথমে আমরা কড়াই গরম করে প্যারাফিন দেবো এবং আমাদের মাথায় রাখতে হবে এই তাপটা কিন্তু খুব বেশি হবে না, অর্থাৎ আমরা আমাদের মিডিয়াম লো হিটে আমরা কিন্তু তৈরি করব। কেননা বেশি যদি তাপ হয় প্যারাফিন তাহলে বাষ্প হয়ে উড়ে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বাষ্পীভূত যাতে না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় মিডিয়াম আঁচেই রাখবো। এবং যখনই প্যারাফিন গলে আসবে কিন্তু পুরোপুরি গলছে না, ঠিক তার আগের মুহূর্তেই আমরা স্টিয়ারিক অ্যাসিড মেশাবো। এবং আমরা অবশ্যই মনে রাখবো আমাদের কিন্তু এই দুটোর অনুপাত থাকবে যেটা বলেছিলাম যে 10:1, এবং দেওয়ার পরই আমরা অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এবং এই সময় কিন্তু কোনো মতেই আমরা যে উঠে চলে যাব না, আমরা কিন্তু সব সময় ওর কাছেই থাকবো যেখানে আমরা মোমবাতি তৈরি করছি। এবং এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু নাড়াবো যেই মুহূর্তে আমাদের গলে যাচ্ছে এই দুটো দ্রবণ তখনই কিন্তু আমরা উনুন থেকে নামিয়ে নেব। কেননা তার বেশিক্ষণ কিন্তু দুটো একসঙ্গে থাকলে তখন তারা আবার বিক্রিয়া করে উদ্বায়ী হয়ে চলে যাওয়ার সম্ভাবনা, উড়ে যাওয়ার। তো সেক্ষেত্রে আমরা গলে যাওয়া পর্যন্তই শুধুমাত্র অপেক্ষা করব, তার বেশি নয়। এরপর আমরা কি করব, যে ছাঁচটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সুতো পরিয়ে সেই প্রত্যেকটা ছাঁচের মধ্যে ওই গরম যে তরল মোম আমরা প্রস্তুত করলাম সেটা কিন্তু আমরা ঢেলে দেব। এবং এক্ষেত্রে আমরা ওই যে টিনের মগ যন্ত্রপাতি বা সরঞ্জাম হিসাবে নিয়েছিলাম ওই টিনের মগের সাহায্যে সাবধানে প্রত্যেকটা ছাঁচের মধ্যে ঢেলে দেব। এবং কিছুক্ষণ সময় আমরা দেব এটা যাতে ঠান্ডা হয়। এবং যখন দেখব মোমগুলো পুরো জমাট বেঁধে গেছে তখন আমরা এই ছাঁচটা খুলে ধীরে ধীরে মোমবাতিগুলো বের করে নেব। এবং এই খুব সহজ ছোট্ট এইটুকুই পদ্ধতিতেই আমাদের কিন্তু মোমবাতি তৈরি হয়ে যাবে। এবার আমরা যে প্রথমেই একদম দু রকমের মোমবাতির কথা বলেছিলাম, আমরা তো সাধারণ মোমবাতির কথা জানলাম, আমরা চলে যাব কারু মোম, অর্থাৎ যেটাকে আমরা ডিজাইনার মোমবাতি বলছি। আমরা এখানে ছবিতে বেশ কয়েক রকমের দেখতে পাচ্ছি।
ডিজাইনার মোমবাতি। প্রথমত যেটা আছে যে বিভিন্ন রঙের রঙিন মোমবাতি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার আগের যে ছাঁচ আমরা সাধারণ মোমবাতি তৈরিতে ব্যবহার করেছি সেই ছাঁচ ব্যবহার করলেই হবে, শুধুমাত্র আমাদেরকে রঙের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মোমবাতি তৈরির জন্য রং পাওয়া যায়, যে রঙগুলো মূলত গুঁড়ো রং হয়। তো সেটা আমরা কখন মেশাবো? সাধারণ যে মোমবাতি তৈরির পদ্ধতি সেই পদ্ধতিতেই আমরা এই মোমবাতি তৈরি করব। শুধুমাত্র যখন প্যারাফিনে আমরা স্টিয়ারিক অ্যাসিড মেশাচ্ছি সেই সময় তার ঠিক পরে পরে আমরা ওই রংটাও ওর মধ্যে দিয়ে দেব, এবং একই পদ্ধতিতে ওই মোমের যে দ্রবণ, যে মিশ্রণ, সেটা আমরা প্রত্যেকটা ছাঁচে দিয়ে দেবো এবং ঠান্ডা করে নিলে এরকম রঙিন মোমবাতি হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আমরা মাছের আকারে একটা মোমবাতি দেখতে পাচ্ছি, এই ধরনের মোমবাতি তৈরি করার জন্য আমাদের বিশেষ ছাঁচের প্রয়োজন। সেটা কিরকম? আমরা কোনো ছাঁচ তৈরি করে নিতে পারি যদি আমরা এটার একটা এই ধরনের মোমবাতি তৈরির ব্যবসা করতে চাই। কিন্তু আমরা যেহেতু বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখাচ্ছি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো যে বাজারে যে খেলনাগুলো পাওয়া যায়, মাছ হতে পারে, পাখি হতে পারে, কোনো পশু হতে পারে, প্লাস্টিকের যে খেলনাগুলো, সেগুলোই তারা নিতে পারে, বা প্লাস্টিকের পুতুল হতে পারে। তো তার মধ্যে মোমবাতি আগে সুতোটা যথারীতি যেমনভাবে পরানো হচ্ছে পরিয়ে, এবং তার মধ্যে মোম ঢেলে, এবং যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু এরকম আমরা বিভিন্ন রকম দেখতে মোমবাতি পেতে পারি। আবার আমরা যে আরেকটা মোমবাতিতে যেখানে ফুলের একটা ছবি দেখছি, যদি আমরা এরকম মোমবাতি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মোমবাতি তৈরির পর, সাধারণ নিয়মে মোমবাতি তৈরির পর, বা হয়তো আমি চাইলাম রঙিন মোমবাতি তৈরি করলাম একটা, যেরকম রং মিশিয়ে মোমবাতি তৈরি, সেটা তৈরি করার পর তারপর সেটা যখন ঠান্ডা হওয়ার পর ছাঁচ থেকে বের করে নিচ্ছি, তারপর আমরা মোমের সঙ্গে যে রং সেই মেশানো গরম যে দ্রবণ, সেখান থেকে আমরা তুলির সাহায্যে কিন্তু ছবি এঁকে এই ধরনের মোমবাতিগুলো বানাতে পারি। অবশ্য এখন আমরা নানা রকম স্টিকার পাই, যেগুলো এর মোমবাতির গায়ে লাগিয়ে দিলে, তারপরেই যেগুলো জল ছবি আর কি, সেরকম ধরনের লাগিয়ে দিলেও হতে পারে, কিন্তু ওগুলো তো পার্মানেন্ট নয়। আমরা যদি ঠিকঠাক পদ্ধতিতে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মোমের সঙ্গে রং মিশিয়ে তুলি দিয়ে যদি কোনো অন্য ধরনের রং করতে চাই, হয়তো একটা পাখি আমরা একটা কালারের একটা রঙের করেছি, যেটা ছাঁচে রং মিশিয়ে, তারপর আমি পাখির ডানাটা, পাখির ঠোঁটটা অন্য রঙের করতে চাইলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করব যে আমরা ওই কালার মোম নিয়ে সেটা দিয়ে তুলির সাহায্যে করলাম। এবং আমরা আরেকটা যেটা মোমবাতি, সেখানে ছবিতে দেখছি যে ডিফারেন্ট কালারের ফুল লাগানো আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে মোমবাতি তৈরি করার পর এবং বিভিন্ন ছাঁচে ফেলে বিভিন্ন কালারের ফুলগুলো করে তারপর বের করে নিয়ে ওগুলো প্রতিটা একটু গরম করে আবার এই মোমবাতির গায়ে লাগিয়ে দিতে পারি। কিন্তু সবসময় আমরা যখনই ডিজাইনার মোমবাতি তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এটা মাথায় থাকা দরকার যে আমরা যেন যে ছাঁচই ব্যবহার করি তার যেন নিচের অংশটা যেন সমান হয়, যেন সেটা নিচের অংশটা এবড়ো খেবড়ো না হয়, তাহলে কিন্তু ওই মোমবাতিটা তৈরি হওয়ার পর সেটা কিন্তু কোনো জায়গায় রাখা যাবে না। তো এই দিকটা আমরা কিন্তু খেয়াল রাখবো। এখন আমরা দেখি যে মোমবাতি তৈরিতে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। প্রথমত, মোমবাতি তৈরির প্রক্রিয়ায় উনানের তাপ বেশি হবে না। যেটা আমরা আগেই বলেছি, আমরা কিন্তু কখনোই বেশি তাপে বা অনেকক্ষণ ধরে আমাদের কড়াই অনেকক্ষণ ধরে গরম হয়ে গেল তারপর আমরা প্যারাফিন দিলাম, এরকম কিন্তু কখনোই করব না। আমাদের যেন তাপ সব সময় যেন আমাদের নজরে থাকে, সেটা যেন আন্ডার কন্ট্রোলই থাকে। এবং আমরা যদি কোনো সময় দেখা গেল যে বেশি তাপ হয়ে গেল, যেহেতু প্যারাফিন সহজেই জ্বলে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো কড়াইয়ে আগুন লেগে গেল, তখন কিন্তু আমরা কখনোই সেটায় যেন তাতে যেন জল না ঢেলে দিই যে আগুন ধরে গেছে বলে। আমরা সবসময় সঙ্গে সঙ্গে একটা বড় কোনো ঢাকনা কাছে রাখবো হাতের কাছে, সেটা আমরা সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিই, এবং আমাদের যে স্টোভ বা ওভেন যেটা আছে সেটা আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। দ্বিতীয়ত, প্যারাফিনের সঙ্গে স্টিয়ারিক অ্যাসিড এর অনুপাত সঠিক হতে হবে এবং মেশানোর সময় সাবধান থাকতে হবে। আমরা যদি প্যারাফিনের সঙ্গে স্টিয়ারিক অ্যাসিডের অনুপাত ঠিকঠাক না দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে মোমবাতিটা ভালো হবে না। অর্থাৎ যে 10:1 অনুপাতে মেশালেই কিন্তু
সঠিক ঠিকঠাক মোমবাতি হবে, যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে এবং মোমবাতির তার যে গুণমান সেটাও ঠিক থাকবে। আবার এটাও ঠিক, আমরা যদি শুধুমাত্র একটা মোমবাতি তৈরি করি যেটায় আমরা সলতে কিছু দিচ্ছি না, সেটা শুধুমাত্র ডিজাইনার, শুধুমাত্র শোপিস, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টিয়ারিক অ্যাসিড নাও দিতে পারি, কেন এটা মূলত তাড়াতাড়ি যাতে না জ্বলে যায় মোমবাতিটা সেটায় রোধ করে এবং তাকে শক্ত করে। তো সেক্ষেত্রে আমাদের স্টিয়ারিক অ্যাসিড না দিলেও চলবে। এবং কি দ্বিতীয়ত যেটা এখানে বলা হলো যে মেশানোর সময় সাবধান থাকতে হবে, অর্থাৎ আমরা যেন প্যারাফিনে যেন ধীরে ধীরে আমরা এই স্টিয়ারিক অ্যাসিডটা মেশাই, কখনোই যেন সেটা ছিটকে আমাদের গায়ে না লাগে, এইগুলো যেন আমরা খেয়াল রাখি। তৃতীয়ত, মোমবাতি তৈরির সময় শিশুদের নিরাপদ দূরত্বে রাখতে হবে। যেহেতু এখানে দুটি রাসায়নিক পদার্থ আছে এবং আগুনের ব্যবহার আছে, তাই আমরা শিশুদের এখান থেকে দূরে রাখবো। এবং যদি আমরা শিক্ষার্থীদের নিয়ে এই কাজগুলো করি, আমরা কখনোই খুব ছোট শিশু যারা, তাদেরকে, সেই সব শিক্ষার্থীদের নিয়ে এই কাজগুলো কিন্তু আমরা করব না। আমরা মোটামুটি একটু বড় যারা, অন্তত যারা ষষ্ঠ সপ্তম কিংবা অষ্টম শ্রেণীতে পড়ে, একটু বড় যারা, সেই বয়সের শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, যারা আগুনের বিষয়ে সচেতন, যে আগুনে কাজ করতে গেলে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা বিষয়ে যারা জানে, সেই বয়সের শিক্ষার্থীদের নিয়ে আমরা এই কাজ করব। এবং কি সাবধানতা অবলম্বন করব, কড়াইয়ে প্যারাফিন গলতে দিয়ে অন্য কাজ করা ঠিক নয়। যেহেতু একটি রাসায়নিক পদার্থ, সেক্ষেত্রে আমরা কখনোই এটিকে গলতে দিয়ে অন্য কোনো কাজ করব না। আমরা সব সময় কিন্তু মোমবাতি তৈরির সময় হাতে সময় নিয়ে এবং ওই জায়গাতে সারাক্ষণের জন্য আমরা উপস্থিত থেকেই এটা করব। এই সাবধানতাগুলো কিন্তু আমাদের বিশেষভাবে অবলম্বন করতে হবে। এবং যদি কোনোভাবে কারোর গায়ে মোমবাতির ওই গরম মিশ্রণ যদি এসে পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফার্স্ট এডের ব্যবস্থা করব এবং দরকার হলে প্রয়োজনে ডাক্তারের সঙ্গেও কনসাল্ট করব। এই যে মোমবাতি তৈরি আমরা শিখলাম, এতে বেশ কিছু আমরা দেখলাম দুটি বিশেষ পদার্থ প্যারাফিন এবং স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার আছে। এবং এগুলো যে আমরা বারবার বলি যে কর্মশিক্ষা শুধুমাত্র একটি কাজ কেন্দ্রিক শিক্ষা নয়, সেখানে একই সঙ্গে সেটা সমন্বিত শিক্ষা, আরও অনেকগুলো বিষয় তার সঙ্গে জড়িয়ে আছে। তাই জন্য যে এর মধ্যে এই জায়গাতে আমরা আর কি নতুন কি জানার জিনিস আছে আমাদের, সেটা আমরা জেনে নেব। প্রথমত প্যারাফিন এক ধরনের পেট্রোলিয়ামজাত পদার্থ। যে প্যারাফিন 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, সেটি মোমবাতি তৈরির জন্য সবচেয়ে উপযোগী। প্যারাফিন একই সঙ্গে পেট্রোলিয়ামজাত হতে পারে, খনি থেকেও পাওয়া যায়। তো এই যে প্যারাফিনের গলনাঙ্ক বা মোটামুটি যে বিভিন্ন ধরনের প্যারাফিন আছে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেটি 58 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে, সেই প্যারাফিনই মোমবাতি তৈরির জন্য সবচেয়ে ভালো। স্টিয়ারিক অ্যাসিড পশুর চর্বি, তেল বা পাম অয়েল থেকে উৎপন্ন হয়। এটি মোমবাতি শক্ত করতে এবং বেশি সময় ধরে জ্বলতে সাহায্য করে। স্টিয়ারিক অ্যাসিডও মূলত একটা প্রধান উপাদান যেটা আমরা বলছিলাম, এবং এটা কিন্তু কি থেকে উৎপন্ন হয়? পশুর চর্বি, তেল কিংবা পাম অয়েল থেকে। আর আমরা এটা কেন ব্যবহার করছি মোমবাতি তৈরিতে? কারণ মোমবাতি তো একটা নরম পদার্থ, সেটাকে মূলত যে শক্ত করে ধরে রাখে যে পদার্থটা, সেটাই হলো এই স্টিয়ারিক অ্যাসিড। তাহলে আজকে আমরা মোমবাতি তৈরি করা শিখলাম। ধন্যবাদ। पच्चीस साल का लंबा सफर और लाखों लोगों के चेहरों पर खिलती मुस्कान, गर्व और गरिमा से जीने की प्रेरणा देती मुस्कान, आत्मसम्मान और विश्वास से पैदा हुई मुस्कान। इन खिलते चेहरों पर ये मुस्कान आई है शिक्षा के जरिए। ये मुस्कान आई है नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग यानी NIOS के जरिए। नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग या राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान, इस संस्थान का एक बड़ा उद्देश्य है आम आदमियों के जीवन को बेहतर बनाना,
ऐसे लोग जिनके लिए शिक्षा एक दूर का सपना है, या वे बच्चे जो परिवार की रोजी रोटी कमाने के लिए बीच में ही स्कूल छोड़ने पर मजबूर हो जाते हैं। NIOS ऐसे बच्चों और बड़ों को दोबारा शिक्षा से जुड़ने का मौका मुहैया कराता है ताकि वे एक बेहतर जीवन जी सकें। 1989 में स्थापना के बाद NIOS ने देश के लाखों बच्चों और वयस्कों को बेहतर शिक्षा से जोड़ा है। इनमें हर उम्र, हर पृष्ठभूमि, हर जाति, हर मजहब और हर क्षेत्र के लड़के लड़कियां, महिलाएं और पुरुष शामिल हैं। बढ़ई से लेकर पायलट, डॉक्टर, इंजीनियर, बेकर और दर्जी तक NIOS कोशिश कर रहा है सबको शिक्षित और सशक्त बनाने की, चाहे वो असम के दूर दराज इलाके में रहने वाला हो या फिर मुंबई जैसे महानगर का। NIOS ने अपनी मौजूदगी हर जगह दर्ज कराई है। NIOS ने शिक्षा की परंपरागत सोच को ही बदल दिया है। वो पढ़िए जो हम पढ़ाते हैं की जगह NIOS की नई सोच है, हम वो पढ़ाते हैं जो आप पढ़ना चाहते हैं। इस नई सोच ने लोगों को आगे बढ़ने और NIOS के साथ जुड़ने के लिए प्रोत्साहित किया है। शिक्षा उपलब्ध कराने के मामले में NIOS किसी सीमा को नहीं मानता, उम्र की सीमा को भी नहीं। चंडीगढ़ के गणेश के लिए भी NIOS एक वरदान साबित हुआ। NIOS शारीरिक रूप से अक्षम बच्चों को भी बेहतर शिक्षा मुहैया कराने के लिए पूरी तरह प्रतिबद्ध है। ऐसे बच्चों के लिए शिक्षा न केवल रोजगार के द्वार खोलती है, बल्कि उन्हें आत्मविश्वास और गर्व के साथ जीना भी सिखाती है। NIOS खेल के इन सितारों को उनकी सुविधा और समय के अनुसार बेहतर शिक्षा उपलब्ध कराता है। मेरी कॉम, सोमदेव देववर्मन, देविका रेबेका पल्लिकल, अरमान इब्राहिम, प्रद्युमन प्रकाश और अमय जोत सिंह। NIOS सीमा पर खड़े उन प्रहरियों को भी शिक्षा से लाभान्वित करता है जो देश की सुरक्षा के लिए अपनी जान की बाजी लगाने से भी नहीं चूकते। सच तो ये है कि NIOS की पहुंच हर ओर रहती है, चाहे वो दूर दराज के आदिवासी हो या जेल की कोठरी में बंद कैदी या फिर ग्रामीण और शहरी क्षेत्रों के गरीब निवासी। देश में कहीं भी कोई भी व्यक्ति, स्त्री, पुरुष, लड़का, लड़की, अमीर, गरीब शिक्षा से वंचित न रहे। राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान का यही मिशन है। राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान पूरे देश में शिक्षा के साथ साथ कौशल विकास के क्षेत्र में बहुत सारे कोर्सेज दे रहा है। लगभग 100 से ज़्यादा कोर्सेज हैं। हम दूर दराज के गांव में अपने संस्थान बनाते हैं और वहाँ के बच्चों को, वहाँ के बच्चियों को, वहाँ के वयस्कों को हुनर के क्षेत्र में शिक्षा पहुँचाते हैं। आपको जानकर खुशी होगी कि अब हम आर्ट, साइंस, कॉमर्स जिन क्षेत्रों में 12वीं का सर्टिफिकेट दिया जाता रहा है, अब हम हुनर के क्षेत्र में, वोकेशनल एरिया में भी 10वीं और 12वीं का सर्टिफिकेशन करेंगे। तो वो बच्चे जो कृषि से जुड़े हुए हैं, कारपेंट्री से जुड़े हुए हैं या दूसरे क्षेत्रों से जुड़े हुए हैं, वो अपने ही क्षेत्र में काम करेंगे, सीखेंगे, हुनर पैदा करेंगे अपने में और सर्टिफाइड भी होंगे कि वो सर्टिफाइड कृषक हैं, खेतिहर हैं। तो आज तक जो हमारे देश में ये सोच रही है कि आप 12वीं पास तभी कहे जाएंगे जब भूगोल, अर्थशास्त्र, भौतिकी ये पढ़ेंगे, अब ये समय बदल गया है। ITI में जितने बच्चे पढ़ते हैं, लगभग 18 लाख बच्चे हर साल दाखिला लेते हैं। अब हम उनको सर्टिफिकेशन करेंगे। NIOS अपने छात्रों को माध्यमिक स्तर पर 26 और उच्च माध्यमिक स्तर पर 19 विषयों का विकल्प देता है। पढ़ाई किस माध्यम से करनी है, इसमें भी आपको लचीलापन मिलेगा। माध्यमिक स्तर पर ही 7 भाषाओं के अलग अलग माध्यमों का विकल्प मौजूद है। शैक्षणिक कार्यक्रमों के अलावा 86 वोकेशनल शिक्षा कार्यक्रम भी उपलब्ध हैं, जो छात्रों को कामकाजी दुनिया के लिए तैयार करते हैं। वोकेशनल प्रशिक्षण को अधिक सुदृढ़ बनाने के लिए NIOS ने ITDC, सिस्को,
इंडियन मेडिकल एसोसिएशन जैसे कई सरकारी और गैर सरकारी संस्थानों के साथ भागीदारी स्थापित की है। आज लाखों छात्रों के लिए अपनी पसंद का स्कूल है राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान यानी नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग। NIOS ने एक लंबा सफर तय किया है, लेकिन मंजिल अभी दूर है। निरंतर विकास और नवीनीकरण के लिए NIOS सदैव प्रतिबद्ध है। शिक्षा का उद्देश्य महज रोजगार जुटाना ही नहीं है, बल्कि स्वयं को सशक्त बनाना भी है। NIOS लाखों छात्रों के लिए यही आत्मसम्मान दिलाने में जुटा है। लाखों लोगों के लिए एक आशा और उम्मीद है। नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग। शिक्षा सबके लिए, कहीं भी, कभी भी।